হবে। আর গাছের উপর থেকে আসলে পানিটা ছিটাতে হবে যাতে গাছের ধুলাটা আসলে সরে যায়। পানির উৎসটা কোথায় হবে আমরা একটা প্রস্তাব করেছি, শুধু ওয়াসা নয়, আমাদের যে ওপেন সোর্স গুলো আছে নদী থেকে পানি নেয়া, এবং একই সাথে যদি পাশের বিল্ডিং হয় সেই বিল্ডিং মালিককে আসলে এখানে যুক্ত করা। আর একটা বিষয় শুধু আমি প্রস্তাব করতে চাই, সেটি হচ্ছে সরকার থেকে বলা হয়েছে মাস্ক পরতে, কিন্তু আমরা দেখেছি করোনার সময় ঢাকায় যে ছোট বাচ্চাদের জন্য মাস্ক ছিল, এখন বাচ্চাদের কোনো মাস্ক নাই, এবং যে মাস্ক আছে সেটি খুবই বিপজ্জনক, যে এটা আসলে প্লাস্টিক মাস্ক, এবং কাপড়ের যে মাস্ক গুলো সেটি নাই। তা আমরা একটা জিনিস প্রস্তাব করেছি, এটি ইচ্ছা করে যুব মন্ত্রণালয় তারা তরুণ উদ্যোক্তাদেরকে কোনো ধরনের প্রণোদনা দিতে পারে। আগে যেরকম প্রচুর মাস্ক তৈরি করেছিল, এটি তো একটি কাজ হতে পারে, কারণ আমাদের মাস্ক পরার কোনো বিকল্প নাই, পানি ছিটানোর কোনো বিকল্প নাই। তো এই দুইটা হচ্ছে যে এখন, আর অন্যগুলো তো অনেক পরের বিষয়। তো আমাদের যদি মাস্কটা আমরা আসলে তৈরি করি, কিন্তু মাস্ক বাজারে নাই, মানে একদম সবার জন্য মাস্ক নেই, আর পানি ছিটানোর বিষয়টাতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ। একটু পরিচয় দিয়ে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ এজাজ, আমি রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান। আমি আসলে বারবার যেটা বলেছি সেটা আমি রিপিট করবো না। সিটি কর্পোরেশনে যারা আছেন তাদের জ্ঞাতার্থে আমি কিছু কথা বলি, আপনাদের জন্য সহজ হবে কাজটা করতে। পানি হচ্ছে যে আমরা মনে করি 4 বেলা ছিটানো লাগবে, মানে 2 বার বলা হচ্ছে 4 বেলা, স্পেশালি রাতে একবার পানি ছিটানো লাগবেই, যেটা হয় না, আমরা নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে দিচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে ঝাড়ু দিয়ে ময়লাগুলো হচ্ছে একদম রাস্তার মধ্যেই রাখা হয়, সুতরাং এই ময়লাগুলো তো কালেকশন করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঝাড়ুগুলো দিয়ে এটা রাস্তায় রাখা হয়, রিপোর্ট করা হচ্ছে, ঝাড়ু দেওয়া হচ্ছে, কিন্তু প্রশাসকের কাজ যেহেতু এখন, মানে আগেও আমরা এটা বারবার চেষ্টা করেছি, কাউন্সিলররা তো কাজ করেনি না, প্রশাসকদের উচিত হবে এটা আসলে কন্টিনিউয়াস সরজমিনে মনিটর করা। যদি মনিটর না করেন তাহলে এটা থেকে আমরা উদ্ধার হতে পারবো না। সোর্সের কথা বলেছেন, কোথায় কোথায় ময়লাটা বেশি এবং বায়ু দূষণের যে ধুলোগুলো আসে, আমি স্পট গুলো বলি আপনাদের জন্য সুবিধা হবে যারা সিটি কর্পোরেশন আছেন। এখানে উত্তরের যে নামগুলো এসছে, জায়গাগুলো এসছে, এগুলো সব ভিআইপি রোড। ভিআইপি রোডে কিন্তু এত বেশি বালু নাই, ভিআইপি রোড এমনি পরিষ্কার থাকে, ভিআইপি রোডে পানি সমাধানে যাচ্ছে, আসতেছি। সেটা হচ্ছে যে বেড়িবাঁধ এলাকা থেকে প্রচুর পরিমাণে ধুলা হয়, তো বেড়িবাঁধ এলাকাতে পানিটা ছিটাতে হবে বেশি। 2 নম্বর হচ্ছে গাজীপুর থেকে, যেহেতু আমাদের উত্তরের বাতাসটা ঢাকায় আসে, গাজীপুরে কিন্তু পানি ছিটানো হয়, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ছাড়া বাকি জায়গায় পানি ছিটানো হয় না। তো সুতরাং ভিতরে যে ফ্যাক্টরি গুলো আছে সেই সব জায়গায় পানি ছিটানোটা খুব গুরুত্বপূর্ণ, এবং বালু অনেক বেশি আসে। কিছু কিছু রাস্তার কথা এখানে বলা হয়েছে যে আপনার 60 ফিটে পানি ছিটানো হয়, অন্য জায়গায় পানি ছিটানো, এগুলো ভুল। এবং অনেক রাস্তা এখনো মানে ওপেন, মানে পিচ উঠে গিয়েছে, গাড়ি যখন যায় সেখান দিয়ে আপনার ধুলোটা কন্টিনিউয়াস চলে। সুতরাং ঢাকা উত্তর থেকে বলা হয়েছিল নভেম্বর মাসের মধ্যে এই রাস্তার মধ্যে কোনো ধরনের খান্না থাকবে না, কিন্তু এটা সম্পূর্ণ কাজ হয়নি। কাজটা যত্ন করে 60 ফিট রাস্তা আমি বলবো, মিরপুর দিয়াবাড়ি থেকে শুরু করে উত্তরার যে এক্সটেনশন জায়গাগুলো আছে সেখানে অবস্থা খুব খারাপ। উত্তরা থেকে যে কানেক্টিং রোডটা আছে বর্তমানে ডিওএইচএস দিয়ে যায়, এখান থেকে তো গাড়িও ঠিক মতো চলে না। সুতরাং এটাকে একটা ইমার্জেন্সি যদি 2টো লেন করা যায়, এই জায়গাতে এত ধুলা, এই পুরো মিরপুর ডিওএইচএস থেকে শুরু করে বাকি পুরো অংশ ধুলায় পড়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মিরপুর বেড়িবাঁধের উপর আমরা কাজ করে দেখেছি, এখানে প্রায় 36টি বালুর গদি আছে, এটা অবৈধ। এই বালুর গদি থেকে প্রতিদিন বাতাস নদীটা নিচে, বেড়িবাঁধ উপরে, তার উপরে বালুর গদি, এই পুরো ধুলোগুলো মিরপুর, মোহাম্মদপুর, এই হাজারীবাগ, এই পুরো অঞ্চলের যে বায়ু দূষণটা আমরা দেখি, ইটের ভাটার পরে, ইট ভাটা তো আমরা জানিনি, কিন্তু এটা একটা বড় বিষয়। আমার মনে হয় বালুর গদিগুলোকে হয় বন্ধ করতে হবে, আর যদি এখন বন্ধ করতে নাও পারি, পানিটা ছিটানো লাগবে, কারণ কন্টিনিউয়াস আসা যাওয়া করে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে, আমরা দেখেছি আপনার এখানে মধ্যে বলা হচ্ছে যে এসটিএস থাকার কারণে বর্জ্য পোড়ানো হয় না, আসলে ভুল। প্রতিটি জায়গায়, আমি রাতে বের হই ঢাকায়, দিনেও বের হই, আমার এটা একটা প্যাশন, প্রতিটি জায়গায় ময়লাগুলো নেওয়ার পরে যে ওয়েস্টেজ যে ময়লাগুলো থাকে, স্পেশালি পলিথিন গুলো থাকে, এটা পোড়ানো হয় সিটি কর্পোরেশনের ময়লা লোকজন পোড়ায়। এখানের মধ্যে বলা হচ্ছে শীতকালে দরিদ্র জনগোষ্ঠী কিছু পোড়ায়, এটা হচ্ছে এক ধরনের
শ্রেণী বিভাজন, এবং আমরা এই জায়গা থেকে তো বের হওয়ার জন্যই জুলাই অভ্যুত্থান করেছি। ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, তো সুতরাং গরিব পড়ায় না, এটা সম্পূর্ণ ভুল। আমরা কিছুদিন আগে স্টাডি করেছি এই এনভায়রনমেন্টাল রেস্টোরেশন উইলিংনেস টু পে, মানে পরিবেশের ঠিক করার জন্য টাকা কে দিতে চায়? গরিবের বসে আমি পকেটের টাকা দেবো, কিন্তু আমার সামনের খালটা পরিষ্কার করে দেন, কিন্তু বড় লোকরা দিতে চাচ্ছে না। সুতরাং এই ধরনের একটা লাইন সরকারি ভাবে দেওয়াটা, এটা আমরা আসলে অবজেকশন জানাই। আর দ্বিতীয় হচ্ছে ডেফিনেটলি এই পোড়ানোটা আমিনবাজার অঞ্চলে সবচেয়ে বেশি পোড়ানো হয়, এবং প্রত্যেকটা এসটিএস এর মধ্যেই রাতের বেলা সন্ধ্যার সময় আপনি দেখবেন যে আগুনটা ধরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এটা বন্ধ করা লাগবে আমরা মনে করি এই মুহূর্তে। এবং ঢাকার আরো কিছু হটস্পট আছে যেসব জায়গায় একদম উন্মুক্ত আছে, বিশেষ করে পূর্বাচল, এখানে উন্মুক্ত এখনো বালু আছে, এই বালু বাতাসে ঢোকে। সুতরাং এখানে গাছ লাগানো গাছের জোনিং গুলো আমরা কোথায় করবো, এই ওপেন স্পেস গুলো খুঁজে বের করতে হবে। প্রয়োজন আমাকে ডাকতে পারবেন, যে কোনো সময় আমি যাবো, পরামর্শ দিব। বাট এটা খুব গুরুত্বপূর্ণ। আর এর সাথে তো ফ্যাক্টরি থেকে যে পরিমাণ ময়লা বের হয়, স্পেশালি গাজীপুরে, এইটাকে এই ফ্যাক্টরি ধোয়াটাকে কোনোভাবে মিনিমাইজ করা যায় কিনা। আমরা জানি ডিওই স্টাডি করেছে কুয়েটকে নিয়ে, যে ওয়াটার দিয়ে একটা ফিল্ট্রেশন করে এটা করা যায়। এটা ইনস্টলেশনের খরচ মাত্র 8 লাখ থেকে 15 লাখ টাকা। আপনারা যদি এটা ইম্পোজ করেন একটা ইয়ে করে, যে যার মতো করে লোকাল টেকনোলজি ইউজ করতেই পারে। সুতরাং এখানেও যদি সাপোর্ট লাগে আমরা সাপোর্ট দিতে পারবো আর কি। আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদী হাসান, আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যানার্স। আমি খুব অল্প সময় নিব, 3টা পয়েন্টে